হঠাৎ প্রেমে আসলো তুফান, ডুবলো তরি মাঝে। স্বপ্নখানা ভাঙতে দেখি সেই তুমি নেই কাছে। বিনিদ্র রাত জাগবে দুজন, দু চোখ ভেজা ঘুম। আবির রঙে রাঙা হবে ভালোবাসার মরশুম। চিঠিটা হাতে নিয়ে গাড়ির পথে পা বাড়ালো রুদ্রজিৎ আর রাই। কি এমন লিখে রেখে গেল বহ্নিশিখা? আর এখানে যে রাই এবং রুদ্রজিৎ আবার ফিরে আসতে পারে, সেই ধারণাটাই বা হলো কি করে ওর? তার থেকেও বড় কথা, হঠাৎ করে বহ্নিশিখা কাউকে কিচ্ছু না বলে কোথায় চলেই বা গেল? হ্যাঁ, এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আজকের পর্বে, অর্থাৎ অভিমানী ভালোবাসা সিজন 2 তৃতীয় পর্বে। তবে শুরু করার আগে একটা রিকোয়েস্ট আছে সবার কাছে। যারা আমাদের চ্যানেলে আসেন, গল্প শোনেন, হয়তো ভালো লাগে, অথচ সাবস্ক্রাইবটা কোনোভাবে করা হয়ে ওঠেনি, তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন না। আসলে আমরা যে গল্প বানাই, গল্প পড়ি, গল্প বলি, এই সব কিছুই কিন্তু আপনাদের ভালোবাসার কথা মাথায় রেখে। তাই আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের নতুন নতুন কাজ করার আরও বেশি করে উৎসাহ জাগে। সঙ্গে গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, এই তিনটেই করতে ভুলবেন না। আসলে আপনারা তো জানেনই, ইউটিউব প্ল্যাটফর্মের লাইক, কমেন্ট আর শেয়ার হচ্ছে তিনটে স্তম্ভ, যে স্তম্ভগুলো আমাদের এগিয়ে চলার পথকে আরও দৃঢ় করে তোলে। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করব আজকের পর্ব। আজকের পর্বে গল্প পাঠে রয়েছি আমি, প্রীতম, আর অন্যান্য চরিত্রে আমার সঙ্গে রয়েছে অন্তরা এবং মধুমিতা। আর আপনারা তো জানেনই, অভিমানী ভালোবাসা সিজন 2 এর লেখক আমি নিজেই, অর্থাৎ আপনাদের বন্ধু প্রীতম। চলুন তাহলে শুরু করা যাক আজকের পর্ব। গাড়িতে উঠে তড়িঘড়ি বুক পকেট থেকে চিঠিটা বার করল রুদ্রজিৎ। দুজোড়া উৎসাহী চোখ চিঠিটার দিকে তাকিয়ে রয়েছে। সময় যেন জলের মতো গতিবেগে বয়ে চলেছে। ওই চিঠিটার ভাঁজের মধ্যে আবার ঠিক কোন ষড়যন্ত্রের কথা লিখে রেখে গেছে বহ্নিশিখা, জানতে বড় ইচ্ছে করছে রুদ্র আর রাইয়ের। না, আর টেনশন নিতে পারছি না। প্লিজ রুদ্র, তাড়াতাড়ি চিঠিটা খোল। টেনশনে আমার হার্ট বিট বেড়ে যাচ্ছে। এই মেয়েটাকে তো আর বিশ্বাস করা যায় না। না, দেখ আবার কি লিখে রেখে গেছে। আরে হ্যাঁ, আমারও টেনশন হচ্ছে। কি জানি আবার যে কি লিখে রেখে গেছে, কে জানে। এই মেয়েটা বড্ড আনপ্রেডিক্টেবল। এক কাজ কর, কুশল, তুমি গাড়িটা চালাতে শুরু করো। না, এখনই নয়, আগে দেখ কি লেখা আছে পড়, তারপর গাড়ি ছাড়বো। আচ্ছা ঠিক আছে, অত উতলা হচ্ছিস কেন? তাই হোক। দুরু দুরু বুকে আর কাঁপা কাঁপা হাতে বুক পকেট থেকে চিঠিটা বার করলো রুদ্রজিৎ। তারপর সম্পূর্ণ চিঠিটা পড়তে শুরু করলো ওরা। রুদ্র, রাই, আমি জানি তোরা আবার ফিরে আসবি আমার কাছে, জবাব চাইবি ঘটে যাওয়া অতীতের। সেটাই তো খুব স্বাভাবিক রে। তোদের জায়গায় আমি থাকলেও তাই করতাম। নিশ্চয়ই খুব অবাক হচ্ছিস, ভাবছিস তো আমি শুধু তোদেরকে উদ্দেশ্য করে কেন এই চিঠিটা লিখছি। আসলে আমি ভীষণ রকম লজ্জিত আর অনুশোচিত। বিশ্বাস কর, সেই আগের বহ্নিশিখা আমি আর নেই। জানি তোরা আমাকে কখনোই ক্ষমা করতে পারবি না। আমি হয়তো ক্ষমারও অযোগ্য। তোদের সাথে যে অন্যায়টা আমি করেছি, সেটা নেহাতি কাঁচা বয়সের ভুল। আসলে আমি ভেবেছিলাম বোধহয় তোদের দুজনকে আলাদা করে দিতে পারলেই আমার অপমানের যোগ্য প্রতিশোধ নেওয়া যাবে। কিন্তু জানিস তো, আমি সেদিন একেবারেই ঠিক কাজ করিনি। আসলে
প্রতিশোধের আগুন জ্বলছিল তখন আমার মনের মধ্যে, কিন্তু কিভাবে সেই প্রতিশোধের আগুন নেভাবো তার ধারণা আমার ছিল না। তাই একটা এত বড় ভুল বোঝাবুঝির পরিস্থিতি আমি তৈরি করে বসি। জানিস তো, তখন মনে হয়েছিল যে হয়তো সত্যি সত্যি আমি জিতে গেছি। রুদ্রজিৎ সেনগুপ্ত আর রায়চৌধুরী আলাদা হয়ে গেছে, আর তাতেই আমার পরম তৃপ্তি। বিশ্বাস কর, তারপর যখন কলেজে উঠলাম, যখন প্রথম ভালোবাসার মানে বুঝলাম, যখন মন প্রাণ দিয়ে অগ্নিকে ভালোবাসলাম, আর তারপর একটা সময় পরে যখন অগ্নি আমাকে ছেড়ে চলে গেল, ঠিক সেদিন আমি ফিল করতে পেরেছিলাম যে ভালোবাসা হারালে মানুষ কতটা যন্ত্রণা পায়। অগ্নিকে ভালোবাসার পর আর অন্য কোনো মানুষকে ভালোবাসতে পারিনি। তাই আজীবন আর কাউকে মন না দিয়ে একলা চলার সিদ্ধান্ত নিয়েছি। মনে মনে ভীষণ রকমভাবে ক্ষতবিক্ষত হয়েছি জানিস, শুধুমাত্র তোদের কথা ভেবে। দূর থেকে যখন দেখেছি রায় বিয়ে করে নিয়েছে, রুদ্রজিৎ একা নিজের জীবন কাটাচ্ছে, তখন ভীষণ কষ্ট হয়েছে। আসলে সবটাই তো হয়েছে আমার জন্য। তোদের দুজনের দুটো জীবন আমি নিজে হাতে ধ্বংস করেছি। আজ নিয়তির কি খেলা ভাব, তোরা দুজন আবার আজ একসাথে। জানি তোদের চলার পথটা এখন অনেক বেশি অমসৃণ। তোদের দুজনের দুটো জীবন প্রবল ঝড়ে ক্ষতবিক্ষত, কিন্তু তাও বিশ্বাস কর, মনে প্রাণে চাই বাকি জীবনটুকু তোরা তোদের দুজনের হাত ধরেই কাটা। যতটা বিষ ঢেলে দিয়েছিলাম তোদের সম্পর্কটার উপর, ততটাই শুভেচ্ছা রইল তোদের দুজনের আগামী জীবনের জন্য। চিন্তা করিস না, আমার জন্য আর তোদের সম্পর্ক কখনো খারাপ হবে না। আসলে আমি তো আর থাকবই না, চলে যাচ্ছি রে। জানি না কোথায় যাব, তবে বিশ্বাস কর, আর আমার মুখটা তোদের কখনো দেখতে হবে না। ভালো থাকিস, দুজন দুজনের সাথে আজীবন এইভাবেই ভালো থাকিস। আমার নামটাও আর আমি লিখতে চাই না। বিদায় বন্ধু, বিদায়। চিঠিটা পড়ে হতবম্ব হয়ে বসে রইল ওরা দুজনেই। জানা নেই এই চিঠির মানে কি, এই চিঠি লিখে ঠিক কি করতে চাইছে বহ্নিশিখা। সত্যি সত্যি কি ওর ভুল বোঝার রিফ্লেকশন এই চিঠি, নাকি আবার নতুন করে কোনোভাবে ওদের দুজনকে বিপদে ফেলার চক্রান্ত? আসলে গোটা জীবনের এত ঘাত প্রতিঘাত দেখে আজ ওরা এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে কোনো কিছুই যেন বিশ্বাস করে উঠতে পারে না। বেশ অনেকক্ষণ গাড়ির ভিতর মৌনতা বজায় রইল। না, ঠিক এই জন্য নয় যে ওরা কেউ কারোর সাথে কথা বলতে চাইছে না। আসলে ঠিক এই জন্যই যে ওরা এরপর কি বলবে নিজেদেরকে, সেটাই ওরা ঠিক বুঝে উঠতে পারছে না। কিভাবে রিয়াকশন করা উচিত সেটাই ওদের কাছে আজ অজানা। তবে এই মৌনতা ভাঙল রাই নিজেই। বলল, মানে এসব কি লিখেছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বহ্নিশিখা ঠিক কি করতে চাইছে? হঠাৎ করে এইভাবে উধাও হয়ে যাওয়ার মানে কি? জানি না রে রাই, হয়তো ওর রিয়েলাইজেশন, জীবনের প্রতি ওর দায়বদ্ধতা। ও যে ভুলগুলো এতদিন করেছে সেগুলো তো ওকে শোধরাতেই হবে। বল, শোধরাতে তো অবশ্যই হবে, আর তাই জন্যই তো আমি চেয়েছিলাম ওর মুখোমুখি দাঁড়িয়ে ওর সাথে কথা বলে জবাব চাইব। কি হবে জবাব চেয়ে? কিছু কি ফেরত আসবে আগের মতো? আসবে না। আমরা কি আমাদের হারিয়ে যাওয়া সেই সময়গুলো আবার ফিরে পাবো রাই? পাবো না তো, বল, তাই না?
কিন্তু আমার মনে থেকে যাওয়া অসংখ্য প্রশ্নগুলোর উত্তর তো পেতাম রুদ্র। যে প্রশ্নগুলো আমাকে প্রতি রাত্রে ঘুমোতে দেয় না, যে প্রশ্নগুলো আমাকে এতগুলো বছর তাড়িয়ে নিয়ে এসেছে, সেই প্রশ্নগুলোর উত্তর তো পেতাম। আর কি হবে রাই? তার চেয়ে বরং চল না, আমরা আবার নতুন করে সেই প্রথম থেকে সব কিছু শুরু করি, প্লিজ। আর কি সেটা সম্ভব রুদ্র? একটা কাঁচ যদি হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যায়, তাহলে আর কি সেটা জোড়া লাগানো যায়? যায়, ইচ্ছে থাকলেই যায়। হয়তো ফাটল থাকে অনেক, কিন্তু সেই ফাটল উপেক্ষা করলেও কাঁচটা কিন্তু আগের মতোই স্বচ্ছ। কাঁচের এপার ওপার কিন্তু আগের মতোই দৃশ্যমান হয়ে ওঠে। চল না প্লিজ, আরো একবার চেষ্টা করে দেখি। শোন, তোর সঙ্গে কথায় আমি পেরে উঠব না, আর তাছাড়া আমার মাথাও এখন আর কাজ করছে না। প্লিজ রাই, চল না, আবার আগের মতো নতুন করে শুরু করব। নতুন করে আবার সেই চন্দননগর স্ট্র্যান্ড, চন্দননগর চার্চ, সেই কলেজের সামনের বেঞ্চে বসে আড্ডা। চল না প্লিজ, চল না রাই, আবার নতুন করে নিজেদের জীবনটা আমরা নিজেরাই গুছিয়ে নিই। বোকা বোকা কথা বলিস না রুদ্র। এখন আমরা কলেজে পড়ি না যে কলেজের সামনের বেঞ্চে বসে আড্ডা দেব? আর তাছাড়া এখন তুই কার্শিয়াংয়ের একটা স্কুলে পড়াস। নিশ্চয়ই স্কুল ছেড়ে আমরা চন্দননগরে রোম্যান্স করতে ফিরে যাব না? এভাবে বলছিস কেন রাই? ছুটি নিয়ে অন্তত কয়েকটা দিন ঘুরে আসি চন্দননগর থেকে, আবার আমাদের পুরনো স্মৃতিগুলো ঝালিয়ে আসি। ওখানে গিয়ে দেখবি আবার সব আগের মতো হয়ে যাবে, সব কিছু। হবে না রুদ্র, কিছু আর আগের মতো হবে না। চন্দননগরে আমার আস্তানাটুকুই তো আর নেই। আমার বাড়িটা তো আছে। তোর বাড়িতে আমি কি করে থাকবো? কোন পরিচয়ে থাকবো? কেন রাই, আমরা কি বিয়ে করে হাজব্যান্ড ওয়াইফ এই পরিচয়টা তৈরি করতে পারি না? শোন, বিয়ে নামক এই প্রতিষ্ঠানটার উপর থেকে না আমার বিশ্বাস ভক্তি সব উঠে গেছে। আর নয় রে। একটা মানুষকে দিয়ে গোটা পৃথিবীকে জাজ করা যায় না রায়চৌধুরী। অমিতাভ গাঙ্গুলি সবাই হয় না, কেউ কেউ রুদ্রজিৎ সেনগুপ্তও হয়। ডায়লগ বাজিটা কিন্তু তোর সেই আগের মতোই রয়েছে। হ্যাঁ, শুধু ডায়লগ বাজি নয়, সবটাই আগের মতো আছে, কিচ্ছুটি বদলায়নি। মাঝের দিনগুলোকে দুঃস্বপ্ন ভেবে ভুলে যা প্লিজ। চল না রাই, আবার শুরু করি নতুন করে। কোনো উত্তর দিল না রাই, তবে ওর মৌনতা যে সম্মতির লক্ষণ তা বুঝতে অসুবিধে হলো না রুদ্রজিতের। চটপট কুশলকে নির্দেশ দিল, কুশল, একটু তাড়াতাড়ি কার্শিয়াং পৌঁছতে হবে। গুডরিক টি এস্টেটের কাছে যে নতুন ক্যাফেটা হয়েছে, আজ ওখানেই লাঞ্চ সেরে বাড়ি ফিরব। প্লিজ কুশল, তুমি এক কাজ করো, তুমি ম্যাডামের লাগেজগুলো আমার হোমস্টেতে দিয়ে এসো। আমরা লাঞ্চ করে নিজেরাই ব্যাক করে যাব। নির্দেশ মতোই যাত্রা শুরু হলো নোকদারা লেক থেকে কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। একটা দীর্ঘ যাত্রাপথে রাই অথবা রুদ্র এভাবে কেউই কারোর সাথে বাক্য বিনিময় করেনি। হয়তো এই কথা ভেবেই ওরা কাটিয়ে দিয়েছে অনেকক্ষণ যে সত্যিই এরপর বহ্নিশিখা ঠিক কী পদক্ষেপ নিতে পারে। আবারও অতর্কিতে কোনো বিপদ ওদের জন্য অপেক্ষা করছে না তো? কোনোভাবেই টেনশন মুক্ত হতে পারছে না রাই। রাইয়ের এই অস্বস্তিকর মুখ দেখে রুদ্রজিৎ খুব ভালোভাবেই বুঝতে পারল যে রাই প্রচণ্ড রকম দুশ্চিন্তা করছে। কি রে, এত 7-5 কি ভাবছিস বলতো? এত ঘন ঘন শ্বাস নিচ্ছিস, কোনো সমস্যা হচ্ছে? কিন্তু আমরা তো খুব বেশি উঁচুতে নেই, মানে এই অল্টিটিউডে তোর শ্বাসকষ্ট হওয়ার কথা। না না, একটু দম বন্ধ লাগছে, ও ঠিক হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, তুই চিন্তা করিস না।
দম বন্ধ লাগছে মানে তোর কি শরীর খারাপ করছে? প্লিজ বল। এক কাজ কর, লাভা মোনাস্ট্রির সামনে গিয়ে আমরা বরং কিছুক্ষণ হল্ট করি। মোনাস্ট্রির ভিতরের পরিবেশটা ভীষণ পিসফুল, জানিসই তো। দেখ, ওখানে কিছুক্ষণ বসলে মনটা এমনিতেই শান্ত হয়ে যাবে, বিশ্বাস কর। পাইনের জঙ্গলটা পিছনে ফেলে গাড়ি ছুটল লাভার দিকে। পাহাড়ের সোঁদা গন্ধ, পাইনের মন মাতাল করা গাঢ় সবুজ রং, ঠান্ডা ঠান্ডা কুয়াশার অনুভূতি মনটাকে বেশ হালকা করে দিল। কখন যে সময় কেটে গেল টেরই পেল না রাই। গাড়ি থামল লাভা মোনাস্ট্রির ঠিক সামনে এসে। কি রে, কি এত বাইরের দিকে তাকিয়ে বিভোর হয়ে রয়েছিস বলতো? নেমে আয় গাড়ি থেকে। আরে চল, ভিতরে গিয়ে বসবো। মোনাস্ট্রির দিকে তাকিয়ে অদ্ভুত এক সম্মোহনে গাড়ি থেকে নেমে এলো রাই। কোনো প্রশ্ন করল না, কোনো উত্তরও দিল না। রুদ্রজিতের পিছন পিছন ওকে অনুসরণ করে এগিয়ে যেতে লাগলো ভিতরের দিকে। এক মনে দেখতে লাগলো চারিদিক। মোনাস্ট্রির ভিতর পরিষ্কার পরিচ্ছন্ন বৌদ্ধ বিহার, মঙ্কদের থাকার বিল্ডিং, এই সব কিছু দেখতে দেখতেই এসে দাঁড়ালো বুদ্ধ মূর্তির ঠিক সামনে। এ যেন এক অনাবিল আনন্দ, এক অসীম শান্তি। মন যেন এখানেই থিতু হতে চাইছে। মোনাস্ট্রির সামনের বারান্দায় ধপ করে বসে পড়ল রাই। রুদ্রজিৎ ওর এই অবচেতন ব্যবহার লক্ষ্য করে কোনোভাবেই বিরক্ত করতে চাইল না ওকে। ভাবল খানিকটা একা থাকতে চাইছে বোধহয় রাই। তাই অত্যন্ত সন্তর্পণে নিজে কিছুটা দূরে কাঠের বেঞ্চটায় গিয়ে বসল। দূর থেকে লক্ষ্য রাখল রাইয়ের দিকে। বেশ অনেকক্ষণ কেটে গেল এভাবেই। সকাল থেকে সেভাবে কিছুই খাওয়া হয়নি কারোরই। এবার খিদেও পাচ্ছে বেশ। তাই রুদ্রজিৎ উঠে ধীর পায়ে এগিয়ে গেল রাইয়ের দিকে। কিরে, এত কিসের চিন্তা তোর? কি না কি একটা চিঠি লিখে গেল, তার জন্য তুই আকাশ পাতাল ভেবে মরছিস। আরে চল, কিছু খেতে হবে তো। হ্যাঁ চল চল, ফিরেই যাই, ভালো লাগছে না, একটু রেস্ট করতে হবে। হ্যাঁ সে না হয় হবে, আপাতত চল। বেরিয়েই না খুব ভালো একটা মোমোর দোকান আছে, ওখান থেকে অন্তত একটু মোমো খেয়ে ব্রেকফাস্টটা করে নি। সত্যি তুই সেই পেটুকি রয়ে গেলি বল। কোথায় কোন ভালো খাবারের দোকান রয়েছে সেটা তোর সব সময় এখনো নখো দর্পণে বল, পারিসও তুই। দুজনেই পা বাড়ালো মোমোর দোকানের দিকে। সামান্য ব্রেকফাস্ট সেরে গাড়ির দিকে পা বাড়ালো দুজনেই। চলো কুশল, এবার একটু তাড়াতাড়ি ফিরে যাই, ওই ক্যাফেটায় পৌঁছতে হবে যতটা তাড়াতাড়ি সম্ভব। লাভা থেকে কার্শিয়াংয়ের এই দীর্ঘ পথ অতিক্রম করতে করতেই আবার আগের মতো রাই এবং রুদ্রজিতের মধ্যে দূরত্ব কমছে। পাহাড়ের গোল গোল রাস্তাগুলো ঘুরতে ঘুরতে কখন যেন সারা রাত জাগা চোখ দুটো ঘুমে ঢলে পড়েছে। নিজের অজান্তেই রুদ্রর কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমোচ্ছে রাই। রুদ্রও ওর শক্ত হাতে আগলে রেখেছে রাইকে, কোনোভাবেই যেন ওর ঘুম বিঘ্নিত না হয়। তার জন্য মাঝে মধ্যেই কুশলকে ধীরে চলার পরামর্শ দিয়েছে। এই চড়াই উতরাই পেরিয়ে গাড়ি পৌঁছালো কার্শিয়াংয়ের কাছে। কিরে, ঘুম হলো? এবার ওঠ, আমরা তো চলে এসেছি। ই বাবা, এতক্ষণ আমাকে ডাকিসনি কেন? কোথায় কোথায় এলাম আমরা? কার্শিয়াং চলে এসেছি। বলছিলাম না, এখানে একটা নতুন ক্যাফে হয়েছে, খুব ভালো তিব্বতী খাবার দাবার পাওয়া যায়। চল তাড়াতাড়ি নেমে আয়, এখানেই লাঞ্চ করবো আজ। ঘুমিয়ে পড়েছিলাম তাই বলে তুই ডাকবি না? ইস, কি বিচ্ছিরি ব্যাপার বল। আরে বাবা ঠিক আছে, সারা রাত ঘুমোসনি, না হয় একটু ঘুমিয়ে পড়েছিলি, তাতে হয়েছেটা কি? আর কথা বাড়াস না, চল 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 চটপট লাঞ্চ করে বাড়ি গিয়ে টানা ঘুম, তাহলেই দেখবি শরীর একদম চাঙ্গা হয়ে গেছে। আর কথা বাড়ালো না রাই, বেরিয়ে এলো গাড়ি থেকে।
তারপর আলো আঁধারি ক্যাফেটার একটা সুন্দর অর্কিড ঘেরা কর্নারে গিয়ে বসলো ওরা দুজন। আজ এই ক্যাফেটায় বসে দুজনেরই সেই চন্দননগরের মাউন্টেন ক্যাফের স্মৃতিগুলো বারংবার মনে পড়ছে। তখন কলেজের ফার্স্ট ইয়ার, জনকোলাহল থেকে একটু বিচ্ছিন্ন হয়ে রুদ্রজিৎ আর রাইয়ের একে অপরকে কাছে পাওয়ার সেই ছিল একমাত্র ঠিকানা। পাশাপাশি বসা, হাতে হাত রাখা, একে অন্যের শরীরের ঘ্রাণটা স্পষ্টভাবে অনুভব করার এটাই ছিল একমাত্র আস্তানা। চন্দননগর চার্চের ডান দিকে চন্দননগর কর্পোরেশনের সামনে দিয়ে যে রাস্তাটা চলে গেছে মেরি মাঠের ধার ঘেঁষে, এই রাস্তাটা থাকতো নির্জন, আর সেই রাস্তার ধারেই ছিল এই মাউন্টেন ক্যাফে। এই রাস্তার দুপাশে ছিল কৃষ্ণচূড়া, পলাশের গাছ। একসময় বসন্তের প্রতিটা মুহূর্ত উপভোগ করেছে ওরা এই রাস্তায়। আজ আবার সেই স্মৃতিগুলো তাজা হয়ে উঠছে দুজনের মনের মণিকোঠায়। কিরে, মনে পড়ছে কিছু? অনেক কিছু। তোর? সবটাই মনে পড়ছে রে। মনে হচ্ছে এই তো সেদিনের ঘটনা। এই মনে আছে মাউন্টেন ক্যাফে থেকে বেরিয়ে চার্চের সামনের রাস্তাটায় সেই চায়ের দোকানটা, মাটির ভাঁড়ে চা পাওয়া যেত? সেটাও কিন্তু এখন স্মৃতি, বল? হ্যাঁ রে, সত্যি স্মৃতি। জানিস, ওই দোকানগুলো আজও আছে, এখন অনেক বেশি অর্গানাইজড আর সাজানো গোছানো। হ্যাঁ রে, সব যেন সেদিনের ঘটনা। সব ঘটনাগুলো যেন এখনো চোখ বন্ধ করলেই দেখতে পাই। মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ লাগে, জানিস? ঠিক বলেছিস। কোথা থেকে যে কি হয়ে গেল। ছেড়ে দে না সেসব, মনে কর না ওগুলো সব একটা দুঃস্বপ্ন। সত্যি দুঃস্বপ্ন ভেবে ভুলে গেলে ভালো হতো রে। চোখের কোণটা চিকচিক করে উঠতেই রাইয়ের হাতটা ধরে ফেলল রুদ্রজিৎ। রুদ্রজিতের স্পর্শটা ঠিক আগের মতোই আছে। আজও সেই ভালোবাসার ছোঁয়া বদলে যায়নি। চোখের জল বাঁধ মানল না। এতদিনের পুষে রাখা অভিমান, দুঃখ, চাপা যন্ত্রণা সবটা যেন কান্না হয়ে বেরিয়ে এলো। আবেগঘন মুহূর্ত কাটিয়ে ওঠার পর তিব্বতী ডেম্পসাম, গ্লাস নুডলস দিয়ে তৈরি ফেংশা আর থুকপা সহযোগে লাঞ্চ সারল ওরা দুজন। তারপর ক্যাফে থেকে বেরিয়ে চা বাগানের রাস্তা ধরে বেশ অনেকটা হাঁটতে হাঁটতে এসে পৌঁছল রুদ্রজিতের হোমস্টের সামনে। কুশল অবশ্য অনেক আগেই গাড়ি নিয়ে রাইয়ের সমস্ত লাগেজপত্র আবার রেখে দিয়ে চলে গেছে। বাড়িতে পৌঁছে ফ্রেশ হতে চলে গেল দুজনেই। বিকেল গড়িয়ে তখন সন্ধে। তড়িঘড়ি রাইয়ের ঘরের দরজায় টোকা মারল রুদ্রজিৎ। এই শুনছিস রাই? কিরে, কি করছিস? টিভিটা অন কর। কি কি হয়েছে রে? এভাবে আয় আয়, ভেতরে আয়। এই তো টিভিটা অন কর। দেখ দেখ দেখ, নিউজ চ্যানেলে কি দেখাচ্ছে, আজকের ব্রেকিং নিউজ। তড়িঘড়ি দরজা খুলল রাই। কি রে, এত হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? আরে বাবা, টিভিটা দেখ, নিউজে দেখাচ্ছে ডুয়ার্সের জলদাপাড়া অঞ্চলের একটা হোমস্টের বন্ধ দরজার ভিতর থেকে উদ্ধার করা হয়েছে বন্যী শিখার মৃতদেহ, আর একটা সুইসাইড নোটও লিখে রেখে গেছে ও। চটপট টিভিটা অন করতেই ভেসে উঠছে বিশিষ্ট সমাজসেবী বন্যী শিখার নাম, আর তার সঙ্গে জলজল করছে তার লিখে রেখে যাওয়া শেষ সুইসাইড নোট। আমি বন্যী শিখা। আপনারা সকলেই আমাকে সমাজসেবিকা হিসেবে চেনেন। চেষ্টা করেছি সমাজের জন্য ভালো কিছু করার, কিন্তু সত্যি কি করতে পেরেছি? বিবেকের কাছে আজ আমি হেরে গেছি। গোটা পৃথিবীকে বিদায় জানালাম আজ। একদিন এই পৃথিবী নিশ্চয়ই সমস্ত জঞ্জাল মুক্ত হবে। কোনো কিছু বুঝতে না পেরে ধপ করে মেঝেতে বসে পড়ে রাই। এরপর
কি করা উচিত ওদের, সেটা অবশ্যই জানা নেই ওদের দুজনের কারোরই। এরপর কি হয় সেটা জানার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে অভিমানী ভালোবাসা সিজন 2 এর 4র্থ পর্বের জন্য। আজকের অভিমানী ভালোবাসা সিজন 2 এর 3য় পর্ব এ পর্যন্তই। ফিরে আসব 4র্থ পর্ব নিয়ে আগামী শুক্রবার রাত্রি ঠিক 8টায়। তবে তার আগে যদি এই গল্পটা অর্থাৎ এই পর্বটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট কিন্তু করতে ভুলবেন না। আর এই চ্যানেলে আপনি যদি নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সঙ্গে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর আপনারা তো জানেনই ভালোবাসার মরশুম এখন থেকে ওয়েবসাইটেও অ্যাভেলেবেল www.bhalobasharmorsum.com। ওয়েবসাইট লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। সঙ্গে রইল ভালোবাসার মরশুমের ফেসবুক পেজের লিঙ্কটাও, সম্ভব হলে সেখানেও ফলো করে দেবেন। এবার প্রতিদিন যে কাজটা করা হয় সেই কাজটা তো করতেই হবে। গত পর্বে যে প্রথম 10 সঠিক উত্তরদাতা আপনারা উত্তর লিখেছিলেন তাদের নাম ঘোষণা করব এখনই। তারা হলেন মোহিনী ভট্টাচার্য, শ্রীকান্ত ঘড়ুই, বিদিশা জাতি, সঞ্চারী নায়েক, স্বাগতা দাস, অনামিকা চক্রবর্তী, সৌগত মাঝি সহ অনেকেই। এবার চলে আসি আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন হল, টিবেটিয়ান ক্যাফেতে রাইস নুডলস দিয়ে তৈরি কোন পদ লাঞ্চে খেয়েছিল রুদ্রজিৎ এবং রাই? যদি সঠিক উত্তরটা আপনার জানা থাকে তাহলে অবশ্যই চটপট কমেন্ট বক্সে টাইপ করে জানান আপনার উত্তর। প্রতি পর্বের মতো প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আগামী পর্বে। তাহলে কথা হচ্ছে মঙ্গলবার দুপুর ঠিক 3:30 আর শুক্রবার রাত্রি ঠিক 8টায়। আজ তবে এ পর্যন্তই। ভালো থাকবেন সকলে, ভালোবাসার মরশুমের সঙ্গে থাকবেন।